বন্ধুরা নমস্কার। একটি ঘৃণ্য ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অরাজনৈতিক আন্দোলনকে ব্যবহার করে যারা ক্ষমতায় আসার, ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, বঙ্গ রাজনীতির সেই নেতাদের জন্য 2 মিনিট নীরবতা পালন করা উচিত। তাদের জন্য শোকসভা করা উচিত তাদের এই স্বপ্ন ভঙ্গের জন্য। বঙ্গ রাজনীতিতে যে ঘটনাটা ঘটেছে সেটা সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম, আমার এই ভিডিওতে বিভিন্ন সময় বলেছিলাম, আপনারা মনে আছে এই চ্যানেলের মধ্যে আমি বলেছি এই আন্দোলনে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটে থাকতে পারে। শেষ পর্যন্ত এটাও বলেছি এই আন্দোলনের পেছনে হতে পারে তৃণমূল কংগ্রেসেরই কোনো, মমতা বন্দ্যোপাধ্যায়েরই কোনো রয়েছে, সাজানো কিছু ব্যাপার ট্যাপার রয়েছে। রাজনীতিতে সব কিছুই হয়। আমি বলেছিলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় অনেকে খুব সহজে মুখ্যমন্ত্রী হতে চায়, মন্ত্রী হতে চায়, ক্ষমতাসীন হতে চায়, ক্ষমতায় আসতে চায়, শাসন ক্ষমতা হাতে পেতে চায়। আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তাররা প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছে, আমার কথার সঙ্গে মেলে কিনা দেখেন তো। আমি মাত্র দুটো লাইন আপনাদের সামনে তুলে ধরবো। দুটো লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। বলেছে ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে, এক একটা শব্দ খেয়াল করবেন আর ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন, না হলে অনেক কিছু হারিয়ে ফেলবেন। ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরাস উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের, কাটুয়ার সঙ্গে নামও এখানে যুক্ত আছে, হাথরাস উন্নাও কাটুয়াতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আন্দোলনকে ব্যবহার করতে দেব না। সাংঘাতিক কথা, সাংঘাতিক দিশা নির্দেশকারী কথা, স্পষ্ট বার্তা। কাদের উদ্দেশ্যে বুঝে নিতে কোনো অসুবিধা কারোর হচ্ছে না। কারা খুব সহজেই ক্ষমতায় আসার চেষ্টা করে আসছে, কারা এই আন্দোলনগুলোকে, অরাজনৈতিক আন্দোলনগুলোকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে, সবাই জানে, দিনের আলোর মতন পরিষ্কার। কারা একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতন অতীব ঘৃণ্য ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে যত বড় সাজা দেওয়াই হোক না কেন সেটাই কম হবে, সেই ঘটনাটাকে রাজনৈতিক স্বার্থে এবং সংকীর্ণ স্বার্থে ব্যবহার করতে সদল বলে নেমে গেছিল। যেন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যুই নেই, যেন তাদের কোনো রাজনৈতিক জনপ্রিয়তাই নেই, যেন তাদের কোনো রাজনৈতিক আত্মবিশ্বাসই নেই, যেন তারা বিশ্বাসই করে না যে তারা রাজনৈতিকভাবে একটা সরকারের বিভিন্ন ব্যর্থতাকে তুলে ধরে, শাসক দলের বিভিন্ন ত্রুটি বিচ্যুতিকে ভালো করে তুলে ধরে মানুষকে বুঝিয়ে তাদের পক্ষে আনতে পারবেন এবং শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে পারবেন। সে আত্মবিশ্বাস একেবারে না থাকলে পরে কোনো একটি রাজনৈতিক দলের নেতারা যারা মুখ্যমন্ত্রী হতে চান, সহজে মন্ত্রী হতে চান, তারা একটা ধর্ষণের মতন ঘটনাকে এই উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। এই ঘটনাটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গে, দেখেছে সারা দেশ। সারা দেশের মানুষকে এই ঘটনাগুলো নাড়া দিয়েছে যে এদের উদ্দেশ্য কি আসলে ধর্ষককে শাস্তি পাইয়ে দেয়া না, আসলে কি এই অপরাধের সুবিচার পরিপ্রেক্ষিতে সুবিচার পাওয়া না, আদতেই কি এই অপরাধগুলো বন্ধ করা কি তাদের উদ্দেশ্য না। একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো মতে চেয়ারটা পাল্টে একজনকে ধাক্কা মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে সেই চেয়ারটা দখল করে নিয়ে বসে পড়া, সহজে শর্টকাটে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া, মন্ত্রী হয়ে যাওয়া, এইটাই কি তাদের উদ্দেশ্য? এই প্রশ্নগুলো বারবার উঠেছে। যারা সমগ্র দেশ নিয়ে চিন্তা করে, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যারা সারা পৃথিবীতে এই দেশটাকে 1 নম্বর দেশ বানানোর স্বপ্নে বিভোর, সেই তারা ক্ষমতায় আসার জন্য শেষ পর্যন্ত একটা যুবতী মেয়ের সঙ্গে হওয়া এত ঘৃণ্য অপরাধ, এত বড় অন্যায়কে তাদের আশ্রয় করতে হয়।
তাদের কাছে কি আর কোনো যোগ্যতা নেই? রাজনীতিতে কি তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই? কোনো গ্রহণযোগ্যতা নেই? তাদের বলা অন্য কথা, রাজনৈতিক কথাগুলো মানুষ বিশ্বাস করবে না বলে তারা নিশ্চিত হয়ে গেছে। যার কারণেই কি তাদের এই ধরনের ঘটনাগুলোকে আশ্রয় করতে হচ্ছে। জুনিয়র ডাক্তাররা বলেছেন এই আন্দোলনে বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রত্যাখ্যান করছে তারা। তারা কি তার মানে যাদেরকে বুঝিয়েছে, বা সবাই বুঝতে পারছে, নাম না বললো, তারা যেহেতু নাম বলেনি আমিও তাদের ক্ষেত্রে নাম বলছি না, সবাই বুঝতে পারছে কারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার মতন অনেকটাই কাছাকাছি আছে। কারা আপনার মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায় বা সরানোর রাস্তাতে অনেকটা এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা কে দখল করতে চায় সেই অধিকারী সাহেবের কথাও সবাই জানে। নাম বলার দরকার হয় না, অধিকারী সাহেবকে বললে পরে সারা পশ্চিমবঙ্গবাসী জানে অধিকারী বাবু কে। অধিকারী পরিবার বলতে সেই পরিবারের নাম, ঠিকানা সব কিছু মানুষ মুখস্থ বলে দিতে পারে। সেই পরিবারের মধ্যে কোন কোন নেতা তৃণমূল কংগ্রেসের নেতা থাকাকালীন সময়ে, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে এই পরিবার থেকে নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, বিভিন্ন কিছু হয়েছেন। এই সব কিছু হওয়ার পরে, আরও বড় কিছু হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে বিদ্রোহী হয়ে এখন একেবারে মুখ্যমন্ত্রীর চেয়ারটাই দখল করতে চাইছেন সেই অধিকারীবাবু কে সেটা জানেন। তাদেরকে এই আন্দোলনকারী নেতারা বলছেন বিভাজনকামী শক্তি। এটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু এটা সমাজের মধ্যে কি তাহলে তারা বিভাজন সৃষ্টি করতে চায়? তাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ। আজকে এই প্রেস কনফারেন্সের ভিডিও যখন ভাইরাল হয়ে যায়, যখন বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ হয় এবং সোশ্যাল মিডিয়াতেও, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে, ইউটিউব চ্যানেলগুলোতে এই ভিডিও ছড়িয়ে পড়ে, তখন তাদের দপ্তরে তাদের অফিসগুলোতে, পার্টির অফিসগুলোতে শোক সভা শুরু হয়ে যায়। তাদের চেহারা পাংশে হয়ে যায়, তাদের চোখে মুখের হাসি গায়েব হয়ে যায়। তারা নীরবতা পালন করতে শুরু করে। 1 মিনিট নীরবতা পালন করার জায়গায় 100 মিনিট নীরবতা পালন করে ফেলে। তারা বুঝতে পারছে না যে এর প্রত্যুত্তর তারা কিভাবে দেবে, কিভাবে মানুষের সামনে গিয়ে মুখটা দেখাবে। তারা এই আন্দোলন যখন চলছিল, এত বড় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যথার্থ আন্দোলন। 100 বার সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে সমর্থন করা উচিত। এমনকি ছাত্র সমাজের আন্দোলনটাতেও যদি তারা রাজনৈতিক কথা না বলতো, সেই আন্দোলনটাকেও সমর্থন করা উচিত। মুখ্যমন্ত্রীকে টেনে নামানোর কথা না বলে তারা যদি সুবিচার চাইতো, জাস্টিস চাইতো, তাহলে সে আন্দোলনকে সমর্থন করা উচিত। অবশ্যই জাস্টিস পাওয়া উচিত। অবশ্যই যতদিন না জাস্টিস পায় বা অন্য মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা যায় যারা জীবিত আছে এখনো পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি রাখা উচিত। এই আন্দোলনের না বিজেপির পক্ষে যাওয়া উচিত, না সিপিএমের পক্ষে যাওয়া উচিত, না তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়া উচিত। এই আন্দোলনের নেতাদের উচিত, আন্দোলনের প্রত্যেক কর্মীর উচিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে সবসময় নিশানায় রাখা, তাকে বাধ্য করা, তার রাষ্ট্রীয় কর্তব্য, তার সাংবিধানিক দায়িত্ব যাতে সে পালন করে। অন্য কোনো শর্তে এই আন্দোলনকে স্তব্ধ করা উচিত না। সেই আন্দোলনটাকে এরা ব্যবহার করতে চেয়েছিল। এইটা মানুষ দেখেছে, মানুষ দেখে অসন্তুষ্ট হয়েছে, ক্ষুব্ধ হয়েছে এবং তাদের সম্বন্ধে বাজে ধারণা তৈরি হয়েছে মানুষের মধ্যে। আজকে এটা দেখার বিষয়, বোঝার বিষয় যে পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য, যে রাজ্য থেকে স্বামী বিবেকানন্দ উঠেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উঠেছে, রবীন্দ্রনাথ উঠেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই রাজ্যে জন্ম না হলেও এই রাজ্যের এই বাঙালি সন্তান, এই রাজ্য থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেই রাজ্যে, যে রাজ্যে আজকে পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে বেশি নোবেল পুরস্কার এসেছে, যে রাজ্য বারবার সমগ্র ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে, সেই রাজ্যে এত সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করা উচিত? এরা দিবা স্বপ্ন দেখে
এরা রাত্রিবেলাতেও যখন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার ইচ্ছাতে, মানে ক্ষমতায় আসবে, মুখ্যমন্ত্রী হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এই স্বপ্নগুলো দেখার জন্য ওরা রাত্রে ঘুমায়নি গত কয়েকটা দিন ধরে। কারণ ওদের ভয় ছিল ঘুমিয়ে পড়লে যদি স্বপ্ন না আসে, আবার স্বপ্ন এলেও যদি পছন্দের মতন যদি স্বপ্ন না আসে, সেই স্বপ্নেও যদি 2026 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার স্বপ্ন যদি চলে আসে, মুখ্যমন্ত্রী হওয়ার পরিবর্তে যদি বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার যদি স্বপ্ন আসে, যদি স্বপ্নে দেখে যে তারা ক্ষমতায় আসার পরিবর্তে তৃণমূল কংগ্রেস আর একবার ক্ষমতায় চলে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তার দলের নেতারা আবারও মন্ত্রী হয়ে গেছেন, এই স্বপ্ন যদি দেখেন তার জন্য তারা ঘুমায় না, না ঘুমিয়ে বিছানাতে ছটফট করতে করতে এমনিতেই ভাবতে থাকে। এটাকে এমনিতে নিজে থেকে স্বপ্ন দেয়, জেগে স্বপ্ন আর কি, যাকে বলে জাগা স্বপ্ন। ওরা জেগে জেগে স্বপ্ন দেখতে পছন্দ করছে এখন। কারণ ঘুমিয়ে পড়লে এটা তো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না ঘুমানোর সময় আজকে এই স্বপ্ন দেখব। তো জেগে থাকলে পরে নিজের পছন্দ মতো স্বপ্ন দেখা যায়। এই স্বপ্নটাও তাদের ভেঙে দিয়েছে জুনিয়র ডাক্তাররা। বেশ করেছে কিনা আপনারা বলতে পারবেন। তাদের এই সস্তায় নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার এটা রাজনীতির জন্য শুভকর কিনা, সঠিক কিনা, এটা আপনারা বলতে পারবেন। যারা সহজে শর্টকাটে মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে যায়, তারা যে রাজ্যে যারা হয়েছে, যখনই হয়েছে, তারা সেই রাজ্যের কোনো উপকার আসেনি, কোনো ভালো করেনি, বিন্দুমাত্র কিছু করেনি। তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, নানান রকম অপকর্ম করেছে। মানুষের স্বার্থে তারা কোনো কাজে লাগেনি। এই কারণে পশ্চিমবঙ্গেও যারা ক্ষমতায় আসতে চায়, যারা মুখ্যমন্ত্রী মন্ত্রী হতে চায়, বিধায়ক হতে চায়, ক্ষমতাসীন দলের নেতা হতে চায়, তাদের তার জন্য কঠোর পরিশ্রম করা উচিত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলার মতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার মতন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের বিরুদ্ধে বলার মতন হাজার হাজার কথা রয়েছে। সেই কথাগুলোকে যদি দাপটের সঙ্গে বলা যায়, সেই কথাগুলোকে যদি ঠিকভাবে সততার সঙ্গে মানুষের কাছে তুলে ধরা যায় এবং পরিশ্রম করে তুলে ধরা যায়, মানুষ সেগুলোকে বিশ্বাস করবে। মানুষ তৃণমূল কংগ্রেসের পরিবর্তে 2026 সালেই পশ্চিমবাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত করবে। কিন্তু শর্টকাট, সস্তা, সংকীর্ণ কোনো রাস্তা দিয়ে চেষ্টা করলে আমি নিশ্চিত 26 সালে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করবে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবে পশ্চিমবঙ্গের মানুষ। বাকি সব কিছু শুধুমাত্র মিডিয়া কাভারেজ হবে, মিডিয়াতে হইচই হবে, বাস্তবের মাটির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সম্পর্কও থাকবে না। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন, এই কথাগুলো সত্য কিনা জানাবেন, বাস্তবের সঙ্গে মাটির সঙ্গে সম্পর্কিত কিনা জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি ঠকছেন, আমার কিছু না, আপনার নিজের স্বার্থে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।